নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইনসে। বিশেষ চাহিদা সম্পন্ন যুবতীর গণধর্ষণ মামলা, অভিযুক্তের জামিনের আবেদন নাকচ কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের। টোটো নিয়ন্ত্রণে মিলেছে সারা, দাবি পুরসভার, লক্ষ্যমাত্রা অনুযায়ী মিলছে ফলাফল। পুজোর আগে সুখবর, 3 মাস বন্ধ থাকার পর 16 সেপ্টেম্বর থেকে খুলে যাচ্ছে বনাঞ্চলের দুয়ার। এবার আসছে বিস্তারিত সংবাদে। বিশেষ চাহিদা সম্পন্ন এক যুবতীর গণধর্ষণ মামলায় অভিযুক্তের জামিনের আবেদন নাকচ করল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। সোমবার বিচারপতি হরিশ টেন্ডন এবং বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চে আবেদন খারিজ হয়েছে। এমনটাই সার্কিট বেঞ্চের বিশেষ সহকারী সরকারি আইনজীবী সৈকত চট্টোপাধ্যায় জানান। জানা গিয়েছে, এই বছর জানুয়ারি মাসের 20 তারিখ ঘটনাটি ঘটে ভক্তিনগর থানায়। পরিবারের অন্যান্য সদস্যদের অনুপস্থিতির সুযোগ নিয়ে অভিযুক্ত 6 জন বাড়িতে ঢুকে 22 বছরের বিশেষ চাহিদা সম্পন্ন ওই তরুণীকে গণধর্ষণ করে বলে অভিযোগ। এরপরে পরিবারের পক্ষ থেকে ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে। এদিকে অভিযুক্তদের মধ্যে 2 জন নাবালক থাকায় তাদের জুভেনাইল আদালতে পাঠানো হয় বলে খবর। বাকিদের মামলা এখনো জলপাইগুড়ি আদালতে চলছে। আমি বললাম যে ভক্তিনগরে একটা কেস হয়েছিল 22শে জানুয়ারি 2024, যে কেস নাম্বার হচ্ছে ভক্তিনগর পিএস কেস নাম্বার 53/2024, এবং যেটা 20শে জানুয়ারি ভক্তিনগর থানার অধীনে একটি বাড়িতে একজন মানসিক ভারসাম্যহীন 22 বছরের নারীকে গণধর্ষণ করা হয়, এবং তাতে 6 জন অভিযুক্ত ছিল, এবং তাতে পুলিশ তদন্ত করে, রাজ্য সরকারের পুলিশ ভক্তিনগর থানা, এবং তারা একদম নিখুঁত তদন্ত করে তার চার্জশিট জমা করে। আজকে তার যে অন্যতম অভিযুক্ত, আরজি করের যেমন অভিযুক্তের নাম সঞ্জয় রায়, এখানেও মূল অভিযুক্তের নাম সঞ্জয় রায়। এই সঞ্জয় রায়ের আজকে জামিনের আবেদন করেন তার আইনজীবী দেবজিৎ কুণ্ডু, এবং মহামান্য বিচারপতি হরিশ টেন্ডনের ডিভিশন বেঞ্চে আজকে তার শুনানি হয়। আমি সরকার পক্ষে জামিনের বিরোধিতা করি। আমার সাথে ছিলেন আমার সহকারী আইনজীবী ছোট্টু রায়, এবং দীর্ঘ 30 মিনিট শুনানির পর মহামান্য বিচারপতি হরিশ টেন্ডনের ডিভিশন বেঞ্চ আজকে তাদের জামিন নাকচ করেছে, এবং একই সাথে বলেছে যারা এই ধরনের অপরাধ করে এটা সামাজিক অপরাধ, এবং যে এই ধরনের গণধর্ষণ যেটা সেকশন 376D অফ ইন্ডিয়ান পেনাল কোড, সেটা সবসময় একটা সামাজিক ব্যাধির মধ্যে পড়ে, তাই এদেরকে কোনো অবস্থাতেই জামিন দেওয়া উচিত না। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। লাগাতার অভিযানের পর টোটো নিয়ন্ত্রণে সাড়া পেয়েছে দাবি পুরসভার। যেখানে শহরে 5000 টোটো চলাচলের লক্ষ্যমাত্রা স্থির হয়েছিল, সেখানে সংখ্যা বর্তমানে 5500-এর মধ্যে করা সম্ভব হয়েছে বলে দাবি। এ বিষয়ে সোমবার জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান জানান, জলপাইগুড়ি শহরে প্রায় 2,29,000 মানুষের বসবাস। সেখানে দাঁড়িয়ে শহরের মানুষের যান চলাচলে ভীষণ সমস্যা হচ্ছিল। টোটো যদি তারা নিয়ন্ত্রণ করতে না পারতেন, তাহলে শহরের বুকে অ্যাম্বুলেন্স চলাচলেও সমস্যা বাড়ত। পথ চলতে সাধারণ মানুষের সমস্যা হচ্ছিল, দুর্ঘটনার মাত্রা বেড়েছিল। জলপাইগুড়ি পুরসভা, জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক করে টোটো নিয়ন্ত্রণের সিদ্ধান্ত হয়। জলপাইগুড়ি শহরের সঙ্গেই খড়িয়া, পাহাড়পুর, পাতকাটা, অরবিন্দ গ্রাম পঞ্চায়েত এলাকায় টোটো শহরের বুকে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। টোটো সংখ্যা পর্যালোচনা করে অন্যান্য গ্রাম পঞ্চায়েত এলাকার টোটো শহরে চলাচলের অনুমতি দেওয়া যায় কিনা তা পরবর্তীতে চিন্তাভাবনা করা হবে। একদিকে যেমন টোটো চালকদের জীবিকা রক্ষা করতে হবে, তেমনি শহরের মানুষদের চলাচলের বিষয়টিকেও প্রাধান্য দিতে হবে। শহরে ঢুকতে মোট 8টি পয়েন্টে টোটো স্ট্যান্ড তৈরির চিন্তাভাবনা হচ্ছে। এদিকে জলপাইগুড়ি শহরে চলাচলের জন্য যে সমস্ত টোটো চালকরা রেজিস্ট্রেশন করেছেন, তারা শহরের বাইরে যাতে টোটো না চালান সেই বিষয়টিও তুলে ধরা হচ্ছে। অন্যদিকে টোটো রেজিস্ট্রেশনের জন্য পুরসভার তরফ থেকে সোমবার কুপন দেওয়ার শেষ তারিখ। বিষয়টা হচ্ছে যে জলপাইগুড়ি পৌরসভা জানে যে এই শহরের বুকে 2,29,000 মানুষ থাকে, এবং প্রতিদিন প্রায় 3.5 লাখের উপর ফুটফল হয়, মানে এই শহরে মানুষ থাকে, আসা যাওয়া করে, পুজোর সময় আরও বেশি। তা টোটো যদি নিয়ন্ত্রণ করতে আমরা না পারতাম, তাহলে কিন্তু যেটা হবে, শহরের বুকে একটা অ্যাম্বুলেন্স থানা মোড় থেকে
সদর হসপিটাল যেতেই অনেক সময় লেগে যাচ্ছে, এবং তারপরে 10 তলায় যেতে অনেক সময় লেগে যাচ্ছে মেডিকেল কলেজে। অ্যাক্সিডেন্টের প্রবণতা বাড়ছে, পথ চলতি মানুষ হাঁটাচলা করতে পারছেন না। তা আমরা জলপাইগুড়ি পৌরসভা, পুলিশ প্রশাসন, আরটিও, পরিবহন দপ্তর, জেলা প্রশাসন সবাই মিলে মিটিং করে আমরা এতদিন ধরে সব টোটোকে, যারা জলপাইগুড়ি শহর, অরবিন্দ অঞ্চল, আপনার পাহাড়পুর, পাতকাটা এবং খড়িয়ায় যে নিজে টোটো চালক সেই খালি টোটো চালাতে পারবে এবং তার বৈধ কাগজপত্র থাকতে হবে। তা আজ অবধি আমরা যেটা 5,000 টার্গেট রেখেছিলাম, দেখা যাচ্ছে সেটা 5,500-এর কাছাকাছি পৌঁছেছে, এবং আজকে অবধি কুপন দেওয়ার ডেট শেষ এবং প্রচুর টাকা জমা পড়েছে। আর 2-1 দিন লাগবে আমাদের সমস্ত টাকা জমা করে এটা কমপ্লিট করতে। তারপরে আমরা দেখবো যে কত নাম্বার অফ টোটো হলো। আমরা কিন্তু অ্যাকচুয়ালি আমি একটা কথা ক্লিয়ার করি, আমরা কিন্তু ওই একটা কথা হচ্ছে গ্রামের টোটো আটকানো হচ্ছে। খড়িয়া, অরবিন্দ, পাহাড়পুর, পাতকাটা এরাও তো গ্রাম, কিন্তু একটা কথা আপনাকে মাথায় রাখতে হবে, অন্যান্য ক্ষেত্রে যারা অনেক দূরের মানে গ্রাম রয়েছে, সেক্ষেত্রে আমরা এটা কিন্তু টোটো রুট, ধরুন কেউ গড়ালবাড়ি থেকে এসে পার্কের মোড়ে নামলো, আসলো, তাহলে এটা তার রুটটা সে পেয়ে গেল। আবার পার্কের মোড় থেকে কদমতলায় কেউ গেল, সেটা এই 4টা অঞ্চল এই টোটো নিয়ে গেল। আমরা প্রতিটা 8টা সেক্টরে পয়েন্টে আমরা কিন্তু টোটো স্ট্যান্ডও করতে চলেছি এপার ওপারে পৌরসভার তরফ থেকে। এবং আরেকটা জিনিস আমরা যেটা বলতে চাইছি, জলপাইগুড়ি শহরে যে যারা টোটো চালক রয়েছে, যারা পৌরসভার অধীনে রেজিস্ট্রেশন করেছেন, তারা এই 4টে অঞ্চল যারা জলপাইগুড়ি শহরে চালাচ্ছে তার বাইরে তারা যেন টোটো নিয়ে না যান, এটা আমরা তাদের কাছে অনুরোধ করছি। এবং গ্রাম পঞ্চায়েতগুলোকে, অন্যান্য গ্রাম পঞ্চায়েতগুলোকে অনুরোধ করছি, যেমন মণ্ডলঘাট, গড়ালবাড়ি, এইবার নাম্বারগুলো দেখার পর আমরা সিদ্ধান্ত নিতে পারবো আর কোনো অঞ্চলের টোটো আমরা বাড়াতে পারবো কি, আদৌ পারবো কি পারবো না। কারণ একাধারে আপনার টোটো চালকদের জীবিকা যেমন রক্ষা করতে হবে, অন্যধারে কিন্তু এই 2,29,000 মানুষকে কিন্তু বাঁচার অধিকার দিতে হবে, পথ চলার অধিকার দিতে হবে, তারা যে অ্যাক্সিডেন্টে কোনো অঘটন না হয় তা দেখতে হবে। অ্যাম্বুলেন্সের জন্য যদি কোনো পেশেন্ট যেন আটকা পড়ে তার জন্য কোনো অঘটন না হয় তা দেখতে হবে। তো এই ভারসাম্যটা আমাদের পৌরসভাকে বজায় রাখতে হবে, কারণ পৌরসভা একটা ভারতবর্ষের 73 এবং 74তম সংবিধান সংশোধনের মধ্য দিয়ে পৌরসভা কিন্তু একটা সরকার, তৃতীয় সরকার, লোকাল সেলফ গভর্নমেন্ট। তাই সেই নৈতিক দায়িত্ব আমাদের আছে, তাই জন্য আমরা এই পদক্ষেপগুলো গ্রহণ করছি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। 3 মাস বন্ধ থাকার পর 16ই সেপ্টেম্বর থেকে পর্যটকদের জন্য ফের খুলে যাবে জঙ্গল। সামনেই রয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। পুজোর ছুটিতে ডুয়ার্সের পর্যটন কেন্দ্রগুলিতে পর্যটকদের ভিড় বাড়বে। একই সঙ্গে পাহাড়, জঙ্গল, নদী এবং বন্যপ্রাণী দেখতে ভিড় জমাবেন পর্যটকরা। এদিকে আরজিকরের ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা রাজ্য তথা দেশকে, যে কারণে সতর্ক এবারে পর্যটন ব্যবসায়ীরাও। পুজোয় দেশ বিদেশের বহু পর্যটক ডুয়ার্সে আসবেন পরিবার পরিজনকে নিয়ে। পুজোর মরশুমে পর্যটকদের রিসোর্টে থাকার সময় যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা হচ্ছে। মেটেলি ব্লকের পর্যটন কেন্দ্র মূর্তি, ধূপঝোড়া, বাতাবাড়ি, মাথাচুলকা, মঙ্গলবাড়ি এলাকার রিসোর্টগুলিতে পুজোর মধ্যেই বুকিং শুরু হয়ে গিয়েছে। পুজোয় রিসোর্টে থাকা পর্যটকদের নিরাপত্তা সহ যাবতীয় বিষয় নিয়ে বৈঠক করা হয়। সোমবার রিসোর্ট মালিকদের সংগঠন গরুমারা ট্যুরিজম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে রিসোর্ট মালিকদের নিয়ে বৈঠক হলো। বৈঠকের শুরুতেই সদ্য প্রয়াত সংগঠনের প্রাক্তন সম্পাদক পরিমল রাউতের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন হয়। সংগঠনের সম্পাদক সোনা সরকার জানান, সামনেই পুজোর মরশুম, বহু পর্যটক ডুয়ার্সে পরিবার পরিজনকে নিয়ে ঘুরতে আসবেন। পর্যটকদের নিরাপত্তার জন্য রিসোর্ট গলিতে ইতিমধ্যেই সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। পাশাপাশি কর্মীদের নিয়ে বিশেষ বৈঠকও করা হয়। পুজোয় ডুয়ার্সে আসা পর্যটকদের যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনার মুখোমুখি না হতে হয়, সেই সব দিক খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে প্রশাসনকেও বাড়তি নজরদারির কথা বলা হয়। যেমন সরকার তো তাদের নিরাপত্তা, এবং দেখছি আমি আমাদের এত এরিয়ার আইসি সাহেবকেও কালকেও আমি দেখলাম, খুব ভালো লেগেছে। উনি রাত বেরাতে হসপিটালও যাচ্ছেন, কিছু কিছু জায়গায় উনি চেকিং করছেন যাতে কোথাও সেরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য সচেষ্ট হয়ে আছেন। লোকাল যারা সিভিক ভলেন্টিয়ার আছে তাদের মাধ্যমে যোগাযোগ রাখছেন, IBDIBর মাধ্যমে। আমার কাছে যতটুকু তথ্য আছে ওনারা খবরাখবর রেখে যাচ্ছেন। আমরা গরুমারা ট্যুরিজম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন চাচ্ছি যে আগামী পুজোর মরশুমে যেভাবে আমাদের এখানে পর্যটকরা আসবে, সে মহিলা পুরুষ সবাই মিলে তো আজকে সংসারে সবাইকে নিয়েই তো আমরা মানুষ,
সবারই নিরাপত্তা থাকবে। আমরা ট্যুরিজমের পক্ষ থেকে বিশেষ করে আমাদের যে হোটেল ট্যুরিজম রিসোর্ট অ্যাসোসিয়েশন সবাই মিলে আমাদের প্রতিটা রিসোর্টে আমরা সচেষ্ট থাকব যাতে এরকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। সবসময় আমাদের দৃষ্টি থাকবে যাতে তাদেরকে সুন্দরভাবে এখানে ঘুরিয়ে আবার তাদের স্বস্থানে ফিরে যেতে পারেন, যাতে এখানকার কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটা আমরা সবসময় চেষ্টা করি। হ্যাঁ, এখন সব রিসোর্টেই সিসিটিভি আছে, এইটুকু আমরা বলতে পারি। কেউ সিসিটিভির বাইরে নেই, সবাই সিসিটিভি আছে। সবসময় তারা সচেষ্ট আছে, যারা কর্মচারী আছে তাদেরকে নিয়ে আমরা একটা ক্লাস করেছি, আরও ক্লাস করব যাতে তারা তাদের সঙ্গে বিহেভটা ঠিক করে যারা আমাদের আছে, এবং যদি বোর্ডাররা কারোর সঙ্গে কারো সেরকম না হয় সেটা সবসময় আমরা পরিলক্ষিত করব। এখন পর্যন্ত মোটামুটি চলছে আর কি, 40 থেকে 60% বুকিং হয়েছে। আরও এই 2-4 দিনে হবে। কিছু আমাদের সমস্যা হচ্ছে কমিউনিকেশান, যেটা কলকাতার থেকে একটা মাত্র ট্রেন আমাদের এইখান দিয়ে আসে, আর যেগুলো আসে সব ওই এনজিপি হয়ে ময়নাগুড়ি হয়ে চলে যাচ্ছে, একটু দূরত্ব হয়ে যাচ্ছে, তাই একটু প্রবলেম হচ্ছে। যদি আরও একটা ট্রেনের ব্যবস্থা হতো এখান দিয়ে তাহলে ট্যুরিজম প্রসার ঘটতো এখানে। একই সুরে সংগঠনের সভাপতি তাজমল হক জানান, ইতিমধ্যে বিভিন্ন রিসর্টগুলিতে পুজোর বুকিং শুরু হয়ে গিয়েছে। জঙ্গল খোলার পরে পর্যটকদের আগমন শুরু হবে। পুজোয় পর্যটকদের যাবতীয় পরিষেবা দেওয়ার জন্য তারা প্রস্তুত। আরজিকরের ঘটনার রেশ কাটিয়ে জঙ্গল খোলার পর পুজোর মরশুমে ডুয়ার্সে পর্যটকদের ভিড় উপচে পড়বে বলে আশা করছেন পর্যটন ব্যবসায়ীরা। এবার পর্যটনরা ভালোই আসবে আর কি। আরজিকরের যে ঘটনাটা তাতে তো মোটামুটি অনেক সব জায়গায় না চলছে, তার মধ্য দিয়ে লোক বেড়াতে আসবে, এটা এতদিনে থাকবে না। তো আশা করছি যে পর্যটন আমাদের এই মৌসুমে ভালোই হবে। বুকিং তো শুরু হয়েছে, সেটা বুকিং শুরু হয়েছে। 40% বুকিং হয়ে গেছে, পুজোর বুকিং। দিল্লি থেকে আসাম পাচারের পথে জলপাইগুড়ির তিস্তা সেতু সংলগ্ন এলাকায় আটক 11,000-এরও বেশি কাপ সিরাপ। ট্রাক ভর্তি মৌসম্বি লেবুর আড়ালে এত ব্যাপক পরিমাণে কাপ সিরাপ আসামে পাচার করা হচ্ছিল, যার বাজার মূল্য প্রায় 40 লক্ষ টাকা। ফেন্সিডিল নামক নিষিদ্ধ এই কাপ সিরাপ বাজারে পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে জলপাইগুড়ির কোতোয়ালি থানার পুলিশের পক্ষ থেকে এক পাচারকারীকে। নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে জলপাইগুড়ির নাগরিক সংসদের ডাকা রাত দখল কর্মসূচি অনুষ্ঠিত হয়ে গেল। রবিবার রাত্রি 11:30টায় শুরু হয় এই কর্মসূচি, শেষ হয় সোমবার ভোর 5:30 নাগাদ। জলপাইগুড়িতে রাত দখল কর্মসূচির 3 নম্বর ভাগ শুরু হয় বলে খবর। আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে জলপাইগুড়ি শহরের কদমতলা মোড়ে কর্মসূচির আয়োজন হয়। বহু নাগরিক কদমতলা মোড়ে জমায়েত হন। পাশাপাশি জলপাইগুড়ি মেডিকেল কলেজের পড়ুয়া চিকিৎসকদের সঙ্গে দেখা যায় পুলিশ প্রশাসনকেও। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের ঘটনা নিয়ে প্রতিবাদ আন্দোলন অব্যাহত সর্বত্র। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবিতে এবারে রাস্তায় নামল জলপাইগুড়ি পুরসভার 13 নম্বর ওয়ার্ডের নাগরিক বৃন্দ। এদিন অভিযুক্ত দোষীদের শাস্তির দাবি তুলে প্রতিবাদ মিছিলে সামিল হলেন নাগরিক বৃন্দরা। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। মিছিলটি 13 নম্বর ওয়ার্ডের বিভিন্ন পথ পরিক্রমা করে। দাবি একটাই, বিচার চাই, দোষীদের শাস্তি চাই। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। রাজগঞ্জের একাধিক এলাকায় ঠাকুর পঞ্চানন বর্মার 90তম তিরোধান দিবস পালিত হল। সোমবার সকালবেলায় রাজগঞ্জের ঝানসুপাড়া প্রাথমিক বিদ্যালয় ময়দানে কেপিপির উদ্যোগে
ঠাকুর পঞ্চানন বর্মার স্মরণ সভা অনুষ্ঠিত হয়। স্মরণ সভা উপলক্ষে প্রথমে জাতীয় পতাকা উত্তোলন এবং পরে দলীয় পতাকা উত্তোলনের পাশাপাশি ঠাকুর পঞ্চানন বর্মার ছবিতে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জানালেন কেপিপির কর্মীরা। অন্যদিকে রাজগঞ্জের চেরিখাড়িতে ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাজবংশী ক্ষত্রিয় সমাজের মানুষ। সেখানে উপস্থিত থাকতে দেখা যায় মাটিগড়া নকশালবাড়ির বিধানসভার বিধায়ক আনন্দচন্দ্র বর্মনকে। বিধায়ক ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান। এরপরে আনন্দচন্দ্র বর্মন জানান, জাতির জনক ঠাকুর পঞ্চানন বর্মার ৯০তম তিরোধান দিবস। সেই উপলক্ষে করতোয়া নদীর ধারে চেরির খাড়ির পবিত্র স্থানে পালিত হচ্ছে এই বিশেষ অনুষ্ঠান। তিরোধান দিবসকে কেন্দ্র করে ভক্তদের সমাগম ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানটা রায় সাহেব ঠাকুর পঞ্চাননের ৯০তম তিরোধান দিবস, তার মৃত্যু দিবস পালন করছি। এটা পালন করার উদ্যোগী হলো উত্তরবঙ্গ রাজবংশী ক্ষত্রিয় কুলগুরু কুলশিষ্য ভক্ত সমাজসেবা প্রতিষ্ঠান এবং তার সঙ্গে ক্ষত্রিয় সমিতি আছে। কিভাবে পালন করলেন সকাল থেকে? পালন প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হল, তারপরে কুলগুরুর পতাকা, তারপরে রাজবংশী ক্ষত্রিয় সমিতির পতাকা। পরবর্তী সময় ঠাকুর পঞ্চাননের মূর্তি মাল্যদান করে তার চরণে পুষ্পার্ঘ্য দান করা হল। প্রচুর লোকের সমাগম দেখা যাচ্ছে। হ্যাঁ, সবাই তো পঞ্চানন অনুরাগী এবং সবাই আমরা চাইছি যে ঠাকুর পঞ্চাননের ভাবধারা আদর্শ যাতে এই বর্তমান দুর্দিনে প্রসার ঘটে। একটা করার জন্য হ্যাঁ, কথাটা ঠিক, আমরাও ভাবছি। হ্যাঁ, অবশ্যই আমরা সংগঠনের তরফ থেকে চেষ্টা চালাচ্ছি, করবো হয়তো, কারণ কেবল তো শুরু করছি। রাজগঞ্জ থেকে সুস্মিতা চন্দ্রের রিপোর্ট, এভি নিউজ। শিক্ষক দিবসের অনুষ্ঠানে হিন্দি চটুল গান সঙ্গে জমিয়ে নাচের অভিযোগ সমাজ মাধ্যমে ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠল চারদিকে। জানা গিয়েছে, বৃহস্পতিবার মালবাজারের পরিমল মিত্র স্মৃতি কলেজে তৃণমূল ছাত্র পরিষদের ব্যানারে আয়োজন করা হয় শিক্ষক দিবসের অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠানে প্রথমে শিক্ষক শিক্ষিকাদের সংবর্ধনা প্রদান করা হয়। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানের পর শুরু হয় চটুল গানের সঙ্গে উদ্দাম নৃত্য। আর সেই নাচের ভিডিও পরবর্তীতে ভাইরাল হতেই ছিচিৎকার উঠেছে। কার্যত চাপের মুখে কলেজ ইউনিটকে নিষ্ক্রিয় করার সিদ্ধান্ত নেয় তৃণমূল ছাত্র পরিষদ নেতৃত্ব। চা বাগানে পাতা খাঁচায় বন্দি চিতাবাঘের নিখোঁজ হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। ঘটনাটি ঘটেছে বানারহাট ব্লকের আমবাড়ি চা বাগান এলাকায়। জানা গিয়েছে, চা বাগানে চিতাবাঘ আগমনে আতঙ্ক ছড়িয়েছিল, সেই কারণে খাঁচা পাতার দাবি জোরালো হয়। পদক্ষেপ করে বন দপ্তর। সোমবার বাগানের 15 নম্বর সেকশনে পাতা খাঁচায় বন্দী হয় চিতাবাঘ। এরপরে বিষয়টি আঁচ করতে পেরে ভিড় জমান এলাকার মানুষ। কিন্তু কিছুক্ষণের মধ্যেই খাঁচায় থাকা চিতাবাঘটি হঠাৎ করে ছোটাছুটি করতে শুরু করে। এরই মধ্যে খাঁচা ভেঙে বেরিয়ে যায়। চিতাবাঘের মুখে পড়ে আহত হন এক ব্যক্তি। আহত ব্যক্তি উজ্জ্বল দাস। তাকে তড়িঘড়ি উদ্ধার করে বানারহাট হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই চিকিৎসা শুরু হয়। জানা গিয়েছে, তার বুকে আঘাত লেগেছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের বনকর্মীরা। এদিনের ঘটনায় স্থানীয়দের দাবি, খাঁচার দুর্বল থাকায় চিতাবাঘটি খাঁচা ভেঙে বেরিয়ে পালিয়ে গিয়েছে। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। দিবারাত্রি সম্প্রীতি কাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হল বিএসকে বলরাম। জানা গিয়েছে, রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আমবাড়ি চিন্তামোহন উচ্চ বিদ্যালয়ের মাঠে এই ফুটবল খেলার আয়োজন হয়েছিল। সম্প্রীতি কাপ এবারে ৪র্থতম বর্ষে পদার্পণ করেছে। মোট ১৬টি দল খেলায় অংশগ্রহণ করে। টুর্নামেন্টের উদ্বোধন করেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। ফাইনালে মুখোমুখি হন বিএসকে বলরাম বনাম শিকারপুর তৃণমূল। হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার পর টাইব্রেকারে জয়লাভ করে চ্যাম্পিয়ন হল বিএসকে বলরাম। বন্ধুগণ, আপনারা জানেন
প্রতি বছরের এবারও 2024 আজকে 8ই সেপ্টেম্বর আমাদের রাজনগর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের ব্যবস্থাপনা এবং উদ্যোগে প্রতি বছরের এবারও 2024-এ এর আগে আমরা যেটা দেখেছিলাম 1998-এ তখন আমি ব্লক সভাপতি ছিলাম। তখন থেকে যুব তৃণমূল কংগ্রেসের পরিচালনায় ওয়ান ডে টুর্নামেন্টে ফুটবল খেলার আয়োজন হয়েছিল। কিন্তু 98 আজকে 2024, আজকে 2024-এ এর আগে আমরা যেটা দেখেছি আজকে 3 বছর হয়ে গেল আমাদের তুষারকান্তি দত্ত যুব তৃণমূল কংগ্রেস সভাপতি আছে। কিন্তু এবারে যেটা দেখলাম আলাদা একটি উৎসাহ উদ্দীপনা যে ওয়ান ডে না করে এবারে ডে এবং নাইট যে টুর্নামেন্ট সকাল 10 ঘটিকায় শুরু হয়েছিল, আজকে এখন বাজে প্রায় 1:30। তাই সত্যি এত আনন্দ লাগলো যে আজকে আমবাড়ির লোক, শুধু আমবাড়ির লোক বলে ভুল হবে, সারা রাজনৈতিক বিধানসভার লোক কুকুজান থেকে শুরু করে মাঝিয়ালি, সুগানি, স্বর্ণকিরাটা, বিন্দাগড়ি, কানিগড়ি, শিকারপুর, মান্ডাগাড়ি বিভিন্ন অঞ্চলের মানুষ এবং এই এলাকার মানুষ, বিশেষ করে আমবাড়ি এলাকার যারা ফুটবল প্রেমী, ফুটবল দর্শক যারা আছেন, যেভাবে আপনারা সারাদিন ব্যাপী যেভাবে আপনারা সহযোগিতা করেছেন তার জন্য রাজনগরের বিধায়ককে আপনাদেরকে সহস্র ধন্যবাদ জানাই। রাজগঞ্জ থেকে সুস্মিতা চন্দ্রের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। বিশেষ চাহিদা সম্পন্ন যুবতীর গণধর্ষণ মামলা, অভিযুক্তের জামিনের আবেদন নাকচ কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের। টোটো নিয়ন্ত্রণে মিলেছে সারা, দাবি পুরসভার, লক্ষ্যমাত্রা অনুযায়ী মিলছে ফলাফল। পুজোর আগে সুখবর, 3 মাস বন্ধ থাকার পর 16 সেপ্টেম্বর থেকে খুলে যাচ্ছে বনাঞ্চলের দুয়ার। এখনকার মতো এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।